এক যুবক বিয়ে করছে। সে এলাকায় চাষাবাদ করত এবং গরু মহিষ পালন করত। তার জীবন আর 5টা সাধারণ মানুষের মতোই ছিল। কিন্তু যখন তার বিয়ে হয়ে যায়, সে গ্রামে বিশেষ কেউ হয়ে ওঠে। তার স্ত্রীর রূপের কথা গ্রামবাসীরা সবাই জেনে যায়। তার চলন এবং রূপ গ্রামের অন্য সব মহিলাদের থেকে অনেক ভালো ছিল। তার নাম ছিল সোনালী। সোনালী রূপের কথা গ্রামবাসীরা জেনে দুর্জয় সিং এর কানেও পৌঁছে যায়। তখন সে তার সবথেকে প্রিয় সেবক ভজাকে বলে গিয়ে তাকে নিয়ে আসতে। ভজা তখন বলে, আমি নিজেই তার সৌন্দর্য উপভোগ করেছি। গ্রামের মেলায় একবার দেখেছিলাম। সোনালীকে খুবই ভালো দেখাচ্ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি এতদিন যত মেয়ের সাথে সময় কাটিয়েছেন, সবার থেকে বেস্ট হবে সোনালী। দুর্জয় সিং তখন বলে, তাহলে এখন কি করা যায়? আমার যে কোনো মূল্যেই ওকে লাগবেই। ভজা বলে, সোনালী গ্রামের আর 2-4টা মহিলাদের মতো নয়, তাকে কাবু করা মুশকিল। তবে আপনি চিন্তা করবেন না, আপনি সবার অন্নদাতা, আপনার কথা কেউ ফেলতে পারবে না। ভজার মুখে সোনালীর সৌন্দর্য কথা শুনে তার আর কোনো কাজেই মন বইছিল না। এমনকি অন্য কোনো মেয়েও তার মনোবাসনা পূরণ করতে পারে না। সোনালী যেন তার চোখের ঘুম উড়িয়ে নিয়েছে। এরপর ভজা ভাবতে থাকে সে এখন কি করবে, কারণ সোনালীর ব্যাপারে যা বলেছিল সবকিছু অন্যের মুখে শুনে বলেছিল। এজন্য সে ঠিক করে সে এখন কৃষ্ণের বাড়িতে চলে যাবে এবং সোনালীকে গিয়ে দেখে আসবে। এর পরের দিন সে কৃষ্ণের বাড়িতে চলে যায় এবং বলে, কালকে অন্নদাতা 5 বার তোর নাম নিয়েছে, হয়তো সে তোকে ভীষণ পছন্দ করে ফেলেছে। এরপর সে সেখানে সোনালীকে খুব ভালো মতো দেখতে পায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে কিছু মহিলাকে বলে, সোনালীকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো সে অন্নদাতাকে সেবা করতে রাজি কিনা। এই মহিলাগুলো ছিল দুর্জয় সিং এর সেবিকা, আর তারা যেন সোনালীকে খুব ভালো মতো বুঝায়। সেই মহিলাগুলো সোনালীকে রাজি করার অনেক চেষ্টা করে, কিন্তু সোনালী কিছুতেই রাজি হচ্ছিল না। এরপর অন্নদাতা নিজেই বাধ্য হয়ে কৃষ্ণের বাড়িতে চলে আসে। ভজা এবং অন্নদাতাকে কৃষ্ণ দেখে বিশ্বাসই করতে পারছিল না। কৃষ্ণ এতটাই ভোলাবালা যে দুর্জয় সিং এর মতলব কিছুতেই বুঝতে পারছিল না। কিন্তু দুর্জয় সিং এর মনে তো ছিল অন্য কিছু। তবে এই ব্যাপারটা সোনালী আজ করতে পারছিল যে কেন ভজা দুর্জয় সিংকে এখানে নিয়ে এসেছে। দুর্জয় সিং সোনালীকে প্রথম দেখাতেই অনেক পছন্দ করে ফেলে। সে তার উপর থেকে চোখ সরাতেই পারছিল না, কিন্তু সে এখানে আসাতে কোনো না কোনো বাহানা তো দেখাতেই হবে। এই জন্য ভজা কৃষ্ণকে বলে, অন্নদাতা তোকে নিজের 9টি রত্ন থেকে 6 নম্বর রত্ন তোকে বানাতে চায়। এটা শুনে দুর্জয় সিং প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু এখন তার ভজার কথা হ্যাঁ মিলাতে হয়। এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এরপর দুর্জয় সিং ভজার উপরে রেগে যায় আর বলে, আমার প্রাসাদে 2 জন চাকর, তার বেতনই আমি ঠিকঠাক মতো দিতে পারছি না, তার উপরে আবার ওকে কিভাবে রাখবো? তবে তুই সোনালীর ব্যাপারে সবকিছু সঠিক ইনফরমেশন আমাকে দিয়েছিলি, ভালো কিছু পেতে হলে একটু খরচ করতেই হবে। পরদিন সকালে দুর্জয় সিং আবারও কৃষ্ণের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে ভজা জিজ্ঞাসা করে কৃষ্ণ বাড়িতে আছে কিনা, কিন্তু সোনালী কোনো উত্তর দেয় না, কারণ সে জানতো তাদের আসলে মতলব কি ছিল। এরপরে ভজা তাকে জোর গলায় বলে, তোমাকে কি বলেছি শুনতে পাওনি? সোনালী বলে, আশেপাশে আছে হয়তো কোথাও, চলে আসবে এখনই। এখানে ভজা দুর্জয় সিংকে বলে, কৃষ্ণকে আমি অন্য জায়গায় পাঠিয়েছি শুধুমাত্র আপনার জন্য। এরপরে দুর্জয় সিং সোনালীকে সুন্দর সুন্দর কথা বলে পটানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখন ভজা বলে, সোনালী তোকে তো অন্নদাতা কিছু জিজ্ঞাসা করছে, জবাব দে। তোর স্বামীকে খুব ভালো একটা জবও দিয়েছে, যেটাতে কৃষ্ণ অনেক খুশি। তখন সোনালী বলে, আমি বাপের বাইরে থেকে 2টি গরু এনেছিলাম এবং এরা খুব ভালো দুধ দেয়। দুর্জয় সিং বলে, তাহলে কটা বাচ্চা হয়েছে গরুদের? সোনালী বলে, সেটা ঠিক মনে নেই। ভজা বলে, ও তো আশেপাশে মনোযোগ সহকারে দেখে না, কখনো কখনো কিছু জিনিস মন দিয়ে দেখতে হয়। কিন্তু সোনালী এসব কিছু এড়িয়ে সে নিজের কাজ করতে থাকে। ভজা বলে, কৃষ্ণ আসলে বলে দিস স্বয়ং অন্নদাতা তোর ঘরে এসেছিল। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সোনালী কৃষ্ণকে জিজ্ঞাসা করে, যদি কেউ তোমার থেকে তোমার সব থেকে মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় তাহলে তুমি কি করবে? কৃষ্ণ বলে, এই গ্রামের এমন কারো সাহস নেই যে আমার জিনিস ছিনিয়ে নেবে, কিন্তু এই কথা তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? সোনালী বলে, না এমনি। কিন্তু কৃষ্ণ তাকে ছাড় দেয় না, বলে, এটা এমনি হতে পারে না, কি হয়েছে আমাকে বলো। সোনালী তখন বলে, আমার ভজা আর অন্নদাতাকে ঠিক বলে মনে হচ্ছে না। কৃষ্ণ বলে, কেন? তারপর সোনালী সবকিছু খুলে বলে। এটা শুনে কৃষ্ণ রেগে যায় আর বলে, তার মানে তোমার উপরে ওই শয়তান দুটো নজর গেছে? এরপরে সে বিছানা থেকে উঠতে চায়। সোনালী তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তুমি? কৃষ্ণ বলে, ওদেরকে বুঝিয়ে দিতে যে অন্যের স্ত্রীর দিকে নজর দিতে হয় না। কিন্তু সোনালী তাকে থামায় আর বলে, উনি হলেন বড়লোক, আমরা ছোটখাটো মানুষ। কৃষ্ণ বলে, আজকে আমি এইসব বড়লোক আর ছোটলোক মিটিয়ে দেব। এরপরে সে সোজা দুর্জয় সিং এর প্রাসাদে পৌঁছে যায়। সেখানে গিয়ে বলে, সোনালী শুধুমাত্র তার, আর তার জীবন দিয়ে হলেও সে তাকে রক্ষা করবে। তখন দুর্জয় সিং বলে, ঠিক আছে, যেমনটা তোর ইচ্ছা। এটা বলে সে বন্দুক বের করে কৃষ্ণকে মেরে ফেলে। ঠিক তখনই সোনালীর ঘুম ভেঙে যায়। আসলে এটা ছিল তার দুঃস্বপ্ন, কিন্তু কৃষ্ণর কি আসলেই এতটা সাহস ছিল যে সে অন্নদাতার সঙ্গে লড়াই করতে পারবে? তবে সোনালী এটা ভেবে ভালো লাগছিল যে তার স্বামী তার জন্য সবকিছু করতে পারে। পরদিন সকালে আবারও দুর্জয় সিং কৃষ্ণের বাড়িতে পৌঁছে যায়। আজও সোনালী বাড়িতে একা ছিল, এটাই মোক্ষম সুযোগ, আর সে তার মনোবাসনা পূরণ করতে পারবে। তখন সে সোনালীর কাছে চলে যায় আর তাকে জোর করতে শুরু করে, কিন্তু সোনালী তাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং গিয়ে হাতে কোদাল তুলে নেয়। তখন তাদের মধ্যে ভজা চলে আসে, এসে সোনালীকে শান্ত করে বলে, যাও, অন্নদাতা তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর আজকে এখানে যা হয়েছে তা যেন আমাদের 3 জনের মধ্যেই থাকে। সে অন্নদাতার এই অপমানের কথা যেন কাউকে না বলে, সেটাই সবার জন্য ভালো হবে।
এরপরে ভজা আর অন্নদাতা যখন সেখান থেকে চলে যায়, সোনালী খুবই খুশি হয়ে যায়, কারণ তার মাথা থেকে ওই ভয়টা চলে গেছে। অন্নদাতা আর কখনোই তার ঘরে আসবে না। এরপরে কৃষ্ণ যখন চলে আসে, তখন সোনালী খুব খুশি হয়ে সবকিছু তাকে বলে দেয়। কিন্তু কৃষ্ণ তার স্বপ্নে সেই সাহসী কৃষ্ণ ছিল না। তখন সে বলে, রাজারা তো এমনই হয়, তাদের সঙ্গে শত্রুতা করা উচিত ছিল না। সরকারের সঙ্গে তার সখ্যতা রয়েছে, যদি উনি রেগে যান তো আমাদেরকে গ্রামে একঘরে করে দেবে, আর আমরা না খেতে পেয়ে মারা যাব। নিজের স্বামীর মুখে এসব কথা শুনে সে প্রচুর ভেঙে পড়ে। সে অন্তত এইটুকু বলতে পারতো যে দুর্জয় সিংকে শাস্তি দিয়ে সে খুব ভালো কাজ করেছে। তবে সে রাতে ভাবতে থাকে কৃষ্ণের মধ্যে নিভে যাওয়া আগুন জ্বালানো সম্ভব, তবেই সে কাকতারুয়া থেকে আসল হিরোতে পরিণত হবে। তবে সে একটা প্ল্যান তৈরি করে। এরপরে একদিন তাদের মহিষের প্রসবে একটা সমস্যা দেখা দেয়। তখন কৃষ্ণের মা বলে ভজাকে ডেকে নিয়ে আসতে, কারণ আশেপাশের সমস্ত গ্রামের মধ্যে একমাত্র ভজাই ছিল যে কিনা এইসব বিষয়ে এক্সপার্ট। এরপরে মহিষটাকে সুস্থ করে দিয়ে যখন সে হাত ধুতে আসে, তখন ভজা সোনালীকে লাইন মারার চেষ্টা করে, আর সোনালী এটাই চাইছিল। সে তখন বলে সে যেন 3 দিন পরে রাতে এখানে দেখা করে। এটা শুনে ভজা তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না যে সোনালী তাকে অফার করছে। এরপরে সে নাচতে নাচতে নিজের বাড়িতে চলে যায়। তার এক একটা দিন যেন এক একটা বছরের সমান। সোনালীর জন্য অপেক্ষা করতেই পারছিল না। সোনালী তাকে দেখা করতে বলেছে, এই কথা দুর্জয় সিংকেও সে জানায় না। অবশেষে 3 দিন পরে ভজা সোনালীদের গোয়ালে পৌঁছে যায়। ঠিক টাইমে সোনালীও সেখানে পৌঁছে যায়। আর পরিকল্পনা অনুযায়ী সোনালী সেখানে কৃষ্ণকেও ডেকে পাঠিয়েছিল, যাতে তাদের দুজনকে একসাথে দেখে কৃষ্ণের মধ্যে সেই আগুনটা জ্বলে ওঠে। কিন্তু কৃষ্ণকে এদিকে আসতে দেখে ভজা একটা ঝোপের মধ্যে পালায়। কিন্তু কৃষ্ণ সেখানে আসার পর সোনালীর চালচলন দেখে বুঝতে পারে যে এখানে কেউ আছে, আর সোনালীও এটাই চাইছিল। কৃষ্ণ তখন ঝোপের মধ্যে ভজাকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, কিরে তুই এখানে কেন? ভজা তখন বলে, তুই কি জানিস সরকারের কাছে কেউ তোর নামে কমপ্লেন করেছে যে তুই অতিরিক্ত দুধের লোভে গরুকে ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছিস। আমি লুকিয়ে লুকিয়ে এটাই দেখতে আসলাম, এখানে এসে দেখতে পেলাম তুই আসলে সেটাই করছিস। এখন বল আমি কি করব? কৃষ্ণ বলে, সরকারের কায়দা কানুন তো আমি ঠিক জানি না, আজকের মতো আমাকে ক্ষমা করে দে। ভজা কৃষ্ণকে এভাবে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে কেটে পড়ে। বাসায় আসার সময় সোনালী কৃষ্ণকে বলে, আচ্ছা ভজাকে এইভাবে দেখে তোমার কি একটু সন্দেহ হয়নি? কৃষ্ণ বলে, আরে ভজা তো আমার বন্ধু, নিজের ভাইয়ের মতো, তোমার মনে যা আসছে ওইসব ভুলে যাও। পরের দিন ভজা যখন আবারও সোনালীর কাছে আসে, সোনালী তাকে তাদের আমবাগানে দেখা করতে বলে, যেখানে সচরাচর কেউ যায় না। কিন্তু ভজা যখন সেখানে যায়, সোনালী তখন আবারও বাহানা বানিয়ে কৃষ্ণকে সেখানে ডেকে নেয় এবং ইশারা করে ভজাকে দেখিয়ে দেয়। কৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করে, আরে ভজা তুই এখানে কেন? ভজা তখন তাকে আবারও বোকা বানানো শুরু করে, বলে আগে 2 হাত উঁচু কর, আজকে চন্দ্রগ্রহণ, তাও তুই জানিস না? মন্দিরের পুরোহিত আমাকে বলেছে আমপাতা নিয়ে যেতে, চন্দ্রগ্রহণের পূজা করবে। এসব বলে ভজা আবারও কৃষ্ণকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ভজার কোনোদিনই ভালো যাচ্ছিল না, সে সবসময় সোনালীকে কাছে পেতে চাইতো। এরপরে একদিন সোনালী তাকে তাদের রান্নাঘরে থাকতে বলে। এর পরের রাতে সবার চোখ ফাঁকি দিয়ে ভজা কৃষ্ণের রান্নাঘরে চলে যায়। সোনালীও তাকে দেখার পর রান্নাঘরে চলে যায়। কিন্তু যখনই ভজা তাকে পেছন থেকে জড়িয়ে ধরবে, তখনই সোনালী ইচ্ছে করে একটা বাটি নিচে ফেলে দেয়। এই শব্দ শুনে কৃষ্ণের ঘুম ভেঙে যায় এবং বাইরে চলে আসে। সোনালীর এবার পুরোপুরি বিশ্বাস ছিল যে কৃষ্ণ ভজাকে তাদের রান্নাঘরে দেখে সন্দেহ করবে এবং ভীষণ রেগে তাকে ধোলাই দেবে। কিন্তু কৃষ্ণ যখন আবারও রান্নাঘরে প্রবেশ করে, তখন দেখতে পায় সেখানে ভজা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তখন তাকে জিজ্ঞাসা করে, তুই এখানে কেন? ভজা তাকে আবারও বোকা বানাতে শুরু করে আর বলে, তোর তো এবার খবর আছে, আমি তোকে কতবার বলেছি গরুর দুধে ভেজাল না মিশাতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। সরকার যদি তোর কিছু করে ফেলে তো তোর বউ এবং তোর মায়ের কে খেয়াল রাখবে? আমি আর কতজনেরই বা খেয়াল রাখতে পারবো? এভাবে আলতু ফালতু কথা বলে সে কৃষ্ণকে আবারও বোকা বানায়। হয় কৃষ্ণ প্রচুর বোকা ছিল, না হয় সে প্রচুর ভীতু ছিল। আর সোনালীরও এখন এটাই মনে হতে থাকে সে আসলেই বোকা। যদি এমনটাই হয় তাহলে তার সঙ্গে সোনালীর বিয়ে হওয়াটা একদমই ভুল ছিল। এরপরে সোনালী একদিন ক্ষেতের মধ্যে হাঁটতেছিল, তখন দেখতে পায় একটা সাপ নিজের খোলস বদলাচ্ছে। সাপটা খোলস থাকা অবস্থায় খুব দুর্বল ছিল, কিন্তু খোলস পরিবর্তন করার পর সে অনেক শক্তিশালী হয়ে যায়। তখন সোনালী মনে হতে থাকে তার সব থেকে বড় বাধা হচ্ছে তার খোলস। সে যদি নিজের খোলস বদলাতে পারে তাহলে সব থেকে শক্তিশালী হয়ে যেতে পারবে আর এই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। এরপরে আরো একদিন সোনালী ভজাকে ডেকে পাঠায় আর সোনালী তাকে নিজের উঠানে ডাকে। রাতের বেলা সে সাদা চাদর জড়িয়ে শোবে। ভজা তখন রাজি হয়ে যায়, সে সোনালীর জন্য সবকিছু করতে পারে, এমনকি তার অন্নদাতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে দুর্জয় সিং এর অবস্থাও খুব খারাপ। সে সোনালীকে ভাবতে ভাবতে দিন থেকে রাত কাটিয়ে দেয়। সে সবসময় মদ্যপান করতে থাকে। এরপর রাতের বেলা ভজা একটা গোলাপ ফুল নিয়ে সোনালীর উঠানে পৌঁছে যায় আর সোনালীর কথা মতো সাদা চাদরটা উঠায়। সোনালী যখন জোরে চিৎকার দিয়ে ওঠে, তার পাশেই শুয়েছিল কৃষ্ণ, সেও জেগে ওঠে। তখন কৃষ্ণ চিৎকার দিয়ে ওঠে আর বলে, কে ওখানে? ভজা বলে, আমি ভেবেছিলাম তুই এখানে শুয়ে আছিস, আমি তীর্থে যাচ্ছি, তুই কি যাবি আমার সঙ্গে? ভজা কৃষ্ণকে এভাবে আবারও বোকা বানানোর চেষ্টা করে। কৃষ্ণ বলে, এত রাতে? তোর আগেই বলা উচিত ছিল। ভজা বলে, আরে তুই কি জানিস না, তীর্থে যাওয়ার জন্য আগে কোনো প্ল্যানিং করতে হয় না, যখন ইচ্ছা তখনই বেরিয়ে যেতে হয়, আর কাউকে না জানিয়ে গেলে তখনই মনের বাসনা দ্রুত পূর্ণ হয়। কৃষ্ণ তখন বলে, তাহলে তো তোর আর তীর্থে যাওয়া হচ্ছে না, কারণ সোনালী তো জেনে গিয়েছে তুই তীর্থে যাচ্ছিস। এরপর সে নিজে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায় আর ভজা এখানে বুঝতে পারে সোনালী বারবার তার সঙ্গে প্রেমের নাটক করছে। এদিকে কৃষ্ণ সোনালীকে বলে, ভালোই হয়েছে ভজা তোমার চাদর উঠিয়েছে, তা না হলে আমাকে এখন তীর্থে যেতে হতো। সোনালী তখন হতাশ হয়ে যায় আর ভাবে কৃষ্ণের মধ্যে সে যেটা খুঁজছে সেটা তো ভজার মধ্যে আছে।
প্রত্যেকবার সে ঝুঁকি নিয়ে তাকে যেখানেই ডাকতো সেখানেই চলে আসতো। তার এই প্রেম হয়তো সত্য হবে। সে সবসময় ভজাকে নিয়ে ভাবতে থাকে। অতঃপর সে সিদ্ধান্ত নেয় সে ওই সাপটার মতোই নিজের খোলস পরিবর্তন করবে, যেখানে সে নিজের খুশি মতো চলতে পারবে। অন্যদিকে দুর্জয় সিং সে মদ পান করে পাগলের প্রলাপ বকছে। এদিকে ভজাও হৃদয় ভাঙা আর্তনাদ করছে। এরপরে সে ভাবে আবারও দুর্জয় সিং এর কাছে চলে যাবে এবং ক্ষমা চাইবে। পরবর্তী সিনে দেখা যায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সোনালী ঘর থেকে বেরিয়ে আসে। সে তার মঙ্গলসূত্র, শাখা, সিঁদুর সবকিছু খুলে ফেলে। সে পুরোপুরি বস্ত্রহীন হয়ে যায় এবং সোজা গিয়ে ভজার রুমে চলে যায়। সোনালী নিজের মান সম্মান ত্যাগ করে ভজার দরজায় যখন চলে আসে তখন শুনতে পায় ভজা অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছে। এটা শুনে সে আরো বেশি ভেঙে পড়ে। সে চাইলেই এখন তার ঘুমন্ত স্বামীর কাছে ফিরে যেতে পারে, কিন্তু সে আবারও ভীতু স্বামীর কাছে যেতে চায় না। এর জন্য সে ওই অবস্থায় গ্রামের রাস্তায় কোথায় হারিয়ে যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে একজন নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসার পাশাপাশি সাহসটাও আশা করে যে মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেবে। সেই মানুষটা যদি ভীতু হয়ে থাকে তাহলে মেয়েটি কার কাছে দাঁড়াবে? মেয়েটিকে বিপদে কে উদ্ধার করবে? পুরুষ মাত্রই যেমন দায়িত্বশীল হতে হয় তেমনি হতে হয় সাহসী। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে? গল্পটা একটু সাদামাটা হলেও আমাদের মতো পুরুষদের জন্য খুব ভালো একটা মেসেজ দিয়ে যায়। তো আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।